কীর্তির গোলি মারো। টিএমসি সাংসদ কীর্তির পিস্তল হুমকি। ডিম ছুড়লে আমার কাছেও লাইসেন্সড পিস্তল আছে, এমনটাই বলছেন কীর্তি। আমারও আত্মরক্ষার অধিকার রয়েছে। বর্ধমান দুর্গাপুরের টিএমসি সাংসদের হুমকি। स्कूल में डीम देने के लिए बंद कर दिया, लेकिन लोग को डीम मार रहा है। डीम खाने के लिए कि मारने के लिए? हम भी अपने सुरक्षा के लिए, हम भी अपना पिस्तौल का लाइसेंस ले रहा है। हमको अपना सेल्फ डिफेंस करने का अधिकार है। কীর্তি আজাদ সাহেব এই টাইপেরই লোক। লোকসভায় বসে সিগারেট খেয়েছিলেন, ইলেকট্রনিক সিগার যেটাকে বলে, এবং ওনারা ভাবছেন কি হেরে যাওয়ার পর এখনো জমিদারিটা মনে হয় যায়নি। জমিদারিটা যে চলে গেছে সেটা উনি বুঝতে পারছেন না। আর উনি তো বাংলার লোকও নন, উনি অ্যাকচুয়ালি বিহারের লোক, থাকতেন দিল্লিতে, এবং তারপরে সেখান থেকে বাংলায় এসে যদি ভাবেন বাংলার মানুষকে গুলি চালাবেন, তা আমরা থাকতে সেটা তো আমরা হতে দেবো না। ব্যবস্থা হবে ওনার বিরুদ্ধে তখন। ওর মাথা ঠিক আছে কিনা আগে সেই প্রশ্নটা করুন। এদের মানসিক স্থিরতা নেই, বলছে ডিম মারলে এরা তাকে গুলি করবে। এই যদি কারোর মানসিকতা হয় একজন সাংসদের, তাহলে কি উত্তর দেওয়া যাবে? অন্যত্র যেমন প্রার্থীকে দেখেছেন, আশা করি ভবিষ্যতে এখানে প্রার্থীকে চিনতে আর ভুল করবেন না। ও আছেই বা কোথায়? আর এলে এবার আমরা ভাবছি আমরা ডিমই মারবো, মেরে দেখিও কত গুলি ছুটতে পারে। উনি যেন ভুলে না যান যে কথাগুলো উনি বলছেন, ধমক হুমকি না দিয়ে এটা পড়ে দেখান। ওনার যদি জেলে থাকার ইচ্ছা হয়, গুলি চালিয়ে অ্যারেস্ট হওয়ার ইচ্ছা হয়, তাহলে কারোর কিছু বলার নেই। এইসব কথা বলা যায় না, বলা উচিত না। সেই ডিমের রাজনীতিটাকে আমাদের রাজ্যের সভাপতি থেকে শুরু করে সম্মানীয় মুখ্যমন্ত্রী কেউ আমরা এটাকে সমর্থন করিনি, কিন্তু তার প্রেক্ষিতে তুমি যদি এই হুমকি দেন যে লাইসেন্স পিস্তল রয়েছে গুলি চালাবেন, তুমি গুলি চালিয়ে একবার দেখুন, তারপরে যেটা করার সেটা করা হবে। ডিম থেরাপি নিশ্চয়ই বিপজ্জনক, বেঠিক। যারা করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। বরঞ্চ উল্টে প্রশাসনিক প্রশ্রয় থাকছে কিনা সেটা সবাই বুঝতে পারছেন। কিন্তু সেই জন্য আমি পিস্তলের সব লাইসেন্স করতে দিয়েছি বা ইত্যাদি, মানে পিস্তল অর্থাৎ গুলি করে তার মোকাবিলা করবেন, কত বড় অসভ্যতা। বিজেপির সাংসদ কীর্তি আজাদ এখন তৃণমূলের সাংসদ হয়েছেন, ফলে বিজেপির ভাষাতেই কথা বলছেন। গলি মারো সালোকো, অনুরাগ ঠাকুর, বিজেপি, মনে আছে আমাদের। ওরাই গুলি, বন্দুক, বোমা এটাকেই মনে করে, পেলেট গান এটাকেই মনে করে যে কোনো প্রতিবাদের অংশ। কখনো মেনে নেওয়া যায় না, অ্যাকশন নেওয়া উচিত। বিধায়কদের সই জাল কাণ্ডে রহস্যভেদ বলে দাবি সিআইডির। হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে দাবি সিআইডির। ফরেনসিক রিপোর্টে সই জালের রহস্যভেদ বলে দাবি সিআইডির। 3 বিধায়কের সই জাল হয়েছে বলে উল্লেখ রয়েছে রিপোর্টে। সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচের মেয়াদ বাড়ল। 30শে নভেম্বর পর্যন্ত অভিষেককে রক্ষা কবচ দিয়েছে হাইকোর্ট। অন্তর্বর্তী নির্দেশ বিচারপতি কৌশিক চন্দ্র। রাজ্যে জালে একের পর এক জঙ্গি নেটওয়ার্কের সদস্য। বর্ধমান থেকে ধরা পড়েছে শাহজাদ ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যুক্ত হামিম মণ্ডল। এই আবহে নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে এক্স মাধ্যমে পোস্ট করেছেন অমিত শাহ। এক্স হ্যান্ডেলে অমিত শাহ লেখেন, স্বাধীনতা দিবসের আগে মোদী সরকার আইএসআই মদতপুষ্ট জঙ্গি সংগঠন শাহজাদ ভাট্টি নেটওয়ার্ককে ধ্বংস করেছে এবং 200-রও বেশি সদস্যকে গ্রেফতার করে তাদের নাশকতামূলক হামলার পরিকল্পনা বানচাল করেছে। তিনি আরও লেখেন, ভারতীয় নিরাপত্তা বাহিনী 14টি রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই নেটওয়ার্ককে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির এটি একটি উজ্জ্বল উদাহরণ। একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে এই নেটওয়ার্কের যোগ ছিল বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর কোচবিহারে আরো এক আইএসআই এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। ফের কোচবিহারের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার। সাহেবগঞ্জ থেকে আগেই 3 জন পাক এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। আগেই গ্রেফতার সফিকুল, নাসিরউদ্দিন আর রশিদুল। পাক গুপ্তচর সংস্থা যোগে গ্রেফতার করা হয়েছে আরো একজনকে।
আইএসআই এজেন্ট রানা রফের শাগরেদ গ্রেফতার। তপসিয়া থেকে গ্রেফতার ইমরান হোসেন। রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ইমরান হোসেন। ইমরানের 9 দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। রানা ইজাজের পর গ্রেফতার ইমরান হোসেন। রানাকে ভুয়ো নথি বানাতে সাহায্যের অভিযোগ। ইজাজের গ্রেফতারের পরই গা ঢাকা দিয়েছিল ইমরান, তবে শেষ রক্ষা হলো না। क्या कर रहे हैं आप? আমি মিডিয়া আছে। তা আপনি আমাকে আটকাতে তো পারেন না। আপনি আটকাচ্ছেন কেন? আইএসআই এজেন্ট রানা রফের শাগরেদকে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে অন্যতম বড় খবরের দিকে নজর রাখবো। তারাপীঠে হোটেলে আগুনে এবার গ্রেফতার মালিকের ছেলে আশিস পাল। তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার কল্যাণ। তারাপীঠে আজ হোটেলে আগুন লাগে, যে আগুনে 9 জনের মৃত্যু হয়েছে, অসুস্থ হয়েছেন আরো কয়েকজন। সেই ঘটনায় এবার গ্রেফতার। আমার সঙ্গে রৌনক রয়েছেন প্রতিনিধি। রৌনক, কি খবর পাওয়া যাচ্ছে? একেবারে তারাপীঠে হোটেল অগ্নিকাণ্ডের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা ইতিমধ্যে রুজু করেছে পুলিশ এবং তদন্তে হোটেল মালিকের ছেলেকে অর্থাৎ কল্যাণ পাল তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করা হয়েছে। কারণ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসছে, ভুয়ো নথি বা তথ্য করা বা বিভিন্ন তথ্য গোপন রাখা এবং একাধিক অভিযোগে তার বিরুদ্ধে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং তোমরা জানিয়ে রাখবো, হোটেল মালিক তিনি এখনো পলাতক। তার খোঁজে তল্লাশি অভিযান চালানো হয়েছে। বিএনএস এর 105, 297 এবং 3+5 এই ধারা ইতিমধ্যে রুজু করা হয়েছে। পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে এবং যে সিটের যে নেতৃত্বে রামপুরহাট এসডিপিও তিনি কিন্তু জিজ্ঞাসাবাদ করেছেন এবং পরবর্তীতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশেষে এই কল্যাণ পাল তাকে গ্রেফতার করা হয় পুলিশের পক্ষ থেকে। এবং তার বাবা, যিনি জানা যাচ্ছে তপন পাল, তিনি এখনো পলাতক। তার খোঁজে কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। রৌনক, এই আশিস পাল তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ, কোন কোন ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে? দেখো, তোমাকে যেটা জানাবো যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মূলত যে বিষয়টি সামনে আসছে যে একাধিক ব্যক্তি অপরাধ করলে, অর্থাৎ অপরাধ সমন্বয় করা হয়েছে, একটা সংগঠিত অপরাধ করা হয়েছে। এছাড়াও জাল বা মিথ্যে সম্পত্তি সংক্রান্ত যে নথি বা দলিল ব্যবহার তৈরির সঙ্গে তারা সংযুক্ত ছিল। অর্থাৎ তাদের হোটেলে যে ধরনের সার্টিফিকেট পাওয়া গেছে বা যেগুলি তারা নথি হিসেবে দেখিয়েছে, সেগুলি জাল বা মিথ্যের একটা বিষয় সামনে আসছে। সেই ধারা অনুযায়ী 257 বিএনএস প্রয়োগ করা হয়েছে এবং পাশাপাশি অপরাধমূলক নরহত্যা, অর্থাৎ একটা খুনের চেষ্টার মামলা, এই মামলাও কিন্তু রুজু করা হয়েছে। অর্থাৎ অনিচ্ছাকৃত যে খুনের চেষ্টা, সেই অনিচ্ছাকৃত খুনের চেষ্টাও ইতিমধ্যে তার বিরুদ্ধে যে ধারা, সেই ধারা প্রয়োগ করা হয়েছে এবং যে নথি দেওয়া হয়েছে। নজর থাক রৌনক, আপাতত ধন্যবাদ তোমাকে।